2026 সালে চাষের জন্য উদ্যোগী হয়েছেন। তো এসপিএফ গলদা চাষের জন্য যারা উদ্যোগী তাদের জন্য আমরা এই যে আজকের ভিডিওটা নার্সিং পয়েন্ট প্রস্তুতি নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে শ্রদ্ধেয় তহিদ ভাই, যিনি আমাদের দক্ষিণাঞ্চলের সিপি কোম্পানিতে কর্মরত আছেন, অনেক অভিজ্ঞ। তার কাছ থেকে আমরা শুনবো কিভাবে নার্সিং পয়েন্টটা প্রস্তুত করতে হবে। ধন্যবাদ শঙ্করদাকে, কারণ ওনার যে উত্তর যে চাষিদের উপরে সব সেট আপ এবং ফোকাস এবং এই ধরনের উৎপাদন বৃদ্ধিতে যে ওনার অগ্রগতি, এর জন্য সাধুবাদ জানাচ্ছি। আসলে এখনকার যে সিচুয়েশান, এই টাইমটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট, মানে এতটাই গুরুত্বপূর্ণ যে বলা বাহুল্য যে গত টার্মে আমরা দেখছি যে শীতকালেও কিন্তু ক্রস করে মাছ রেখে দেওয়া হয় এবং ওইটা কিন্তু পরবর্তী টাইমে চলে যায় পরবর্তী ইয়ারে। কিন্তু এসপিএফের বদৌলতে আমরা কিন্তু সেইটার থেকে আরও আমরা অ্যাডভান্স হয়ে গেছি, যার জন্য আমাদের কালচার পিরিয়ডটাও কম হয়ে গেছে এবং আমরা তাড়াতাড়ি পুকুর প্রিপারেশনও করতে পারবো। এবং সেই ক্ষেত্রে আমাদের একটা অন্যতম পদক্ষেপ নেওয়া হবে যে 2টা ক্রপ ধরা। এই 2টা ক্রপ ধরতে যদি আমরা চাই তাহলে অবশ্যই সেখানে নার্সারি পুকুরের বিকল্প নাই। আর আমরা যখন 2টা ক্রপ আমরা একটা কালচারে আমরা শুরু করতে পারবো, এটা কিন্তু একটা বড় ধরনের রেভুলেশন, বড় ধরনের একটা প্রাচুর্যতা চলে আসবে, যেটা চিংড়ি চাষের উৎপাদন বৃদ্ধিতে। তো সেই ক্ষেত্রে দর্শক আপনাদেরকে যে আমি কিছু ইনফরমেশন দিব, যেহেতু এখন কিন্তু হারভেস্ট প্রায় শেষ হয়ে যাচ্ছে, পুকুর রেডি হবে। সেই ক্ষেত্রে প্রথমেই কিন্তু নার্সারি পয়েন্ট প্রিপারেশনের জন্য আপনাদের বিশেষ কিছু দিক অবলম্বন করতে হবে। তার মধ্যে দেখেন, প্রথম কন্ডিশন হচ্ছে পুকুরটা শুকানো। পুকুর শুকানো ছাড়া কখনো কোনো নার্সারি হোক, গ্রাউন্ড পন্ড, কখনো কোনো কালচারে আসবে না। এবং এই শুকানোর জন্য 2টা ধাপ আছে, মনে রাখতে হবে। একটা হচ্ছে যেটাকে বলে হচ্ছে অক্সিডাইজেশন। অক্সিডাইজেশন মানে কিন্তু দুইভাবে অক্সিডাইজেশন ঘটে। নাম্বার 1, প্রথমে হয় সান ড্রাই, আফটার দ্যাট এয়ার ড্রাই। তার মানে সান ড্রাই যখন হয়ে যাবে তখন কিন্তু মাটি ফেটে যাবে, আর ওই ফাটলের ভিতর থেকে যখন অক্সিজেন যাবে, ওই অক্সিজেনটা কিন্তু খারাপ ব্যাকটেরিয়াকে কিল করবে। এটাকে বলে এয়ার ড্রাই, দ্যাট ইজ কল্ড অক্সিডাইজেশন। এই অক্সিডাইজেশন হওয়া ছাড়া আপনারা কখনো পুকুর প্রিপারেশন করবেন না। তার মানে বলা হচ্ছে যে অবশ্যই পুকুরটাকে শুকাতে হবে এবং ফেটে ফেলতে হবে। এবার দেখেন নাম্বার 3 হচ্ছে, সবাই জানেন যে পুকুরের মাটির পিএইচ কি থাকে? লো, অ্যাসিড সালফেট সয়েল। সবাইকে এটা মনে রাখতে হবে যে পুকুরের পন্ড বটমের সয়েল থাকে লো পিএইচ, আর লো পিএইচকে যদি দ্রুত হাই করতে যাই তাহলে আমাদের কি দিতে হবে? ক্যালসিয়াম অক্সাইড। এখানে ক্যালসিয়াম কার্বনেট না, কারণ ক্যালসিয়াম কার্বনেটের পিএইচ কনসেন্ট্রেশন একটু কম, আর ক্যালসিয়াম অক্সাইডের পিএইচ কনসেন্ট্রেশন বেশি, যেটাকে আমরা পাথুরে চুন বলি। অবশ্যই কিন্তু আমরা পাথুরে চুন দিতে হবে। এটা সয়েল পিএইচ চেক করতে হবে, যাদের চেক করা নেই তাদের জন্য সয়েল পিএইচ চেক করতে হবে। মিনিমাম 5.5 থেকে 6.5 এর একটা রেঞ্জের মধ্যে রাখতে হবে। আর যেহেতু সবসময় কিন্তু সয়েল পিএইচ চেক করে দেখবেন, কখনো 6.5 এর নিচে আসে না, উপরে যায় না। তো সেই ক্ষেত্রে যেহেতু 6 পয়েন্টের উপরে থাকে না, অবশ্যই আমাদের পাথুরে চুন দিতে হবে এবং এটা শতকে 1 কেজি। পাথুরে চুন দেওয়ার পরে তারপরে আমাদের কি করতে হবে? উপরে টপ লেয়ারটা চেক করতে হবে। সেই চেকটা অবশ্য পাথরের চুন দেওয়ার আগে চেক করলে ভালো হয়, কারণ যখন মাটি ফেটে যায় তখন একটা চাং তুলে ফেলতে হবে। তুললে কিন্তু লেয়ারটা দেখা যাবে যে কত লেয়ারের ব্ল্যাক সয়েল জমছে। সেইভাবে কিন্তু আমরা ওটাকে প্রিপারেশন করবো। এরপরও কী করতে হবে? অবশ্যই যেহেতু চিংড়ি মানে জানেন যে মিনারেলসের একটা ডেফিসিয়েন্সি থাকে, মিনারেলস দরকার। সেই ক্ষেত্রে কিছু মিনারেলস বা নিউট্রিয়েন্টস আমরা মাটিতে প্রয়োগ করব। সেটা হতে পারে সোডিয়াম ক্লোরাইড, তার মানে লবণ, যেখানে একটু লবণের উপদ্রব হালকা কম থাকে সেখানে দিতে হবে লবণ আমরা দিতে পারি, শতকে 1 কেজি দিতে পারি। আবার কি মেজর মিনারেলসের মধ্যে একটা আছে সোডা মিক্স আছে, ক্যালম্যাক্স আছে। এটাও কিন্তু আমরা 10-20 কেজি করে সোডা মিক্স দিতে পারি। দেওয়ার পরে ওইটা পুকুরটা আমরা শুকাই ফেললাম, তাহলে কিন্তু আমরা সয়েল প্রিপারেশন একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার আমাদের পুকুরটাকে ঘিরে ফেলতে হবে। ঘিরে ফেলে অবশ্যই পানি ঢোকানোর আগে কি দিতে হবে দাদা? সয়েল। এই জন্য একটা গুরুত্বপূর্ণ আজকের তথ্য যে আপনারা মনে রাখবেন যে সয়েল দেওয়া ছাড়া কখনো আমরা পুকুরে পানি তুলব না। তার মানে পানি তোলার আগে অবশ্যই মাটিতে সয়েল দিয়ে দিতে হবে, কারণ সয়েল হচ্ছে নিউট্রিয়েন্টস।
নিউট্রিয়েন্টস মানে কি পুষ্টি, এবং ওইটাতে মাটির পুষ্টি যোগান দিবে এবং ওইটাকে অক্সিডাইজেশন করবে, ভালো ব্যাকটেরিয়া তৈরি করবে, তার মানে পানি ঢুকানোর সাথে প্লাঙ্কটনটা দ্রুত গ্রো করবে, এবং আপনি যখন প্রোবায়োটিক দিবেন তখন ওই প্রোবায়োটিকটা বেড়ে যাবে। কিন্তু এইটাই মূলত আজকের কর্মসূচি, যেটা আপনাদেরকে শর্টে একবার রিভিউ করে দিই। প্রথমে কি করবেন, শুকাবেন, ফেটে যাবে, ফাটানোর পরে চুন দিব, চুন দেওয়ার পরে কিছু মেজর মিনারেলস দিব, সেটা সুজিতদা আছে, শঙ্করদা আছে, ওনাদের কাছে সব পরবর্তীতে প্রসিডিউর চলে যাবে, আমি আপনাদেরকে দেখাবো, সেই ডোজটা এখানে নির্ধারণ করে দেওয়া হবে। তারপরে পুকুরটাকে ঘিরে ফেলতে হবে, ঘিরে ফেলে পানি ঢুকানোর আগে সয়েল দিতে হবে। এইটাই কিন্তু একদম সহজ সঠিক পদ্ধতি, কাজ। সঠিক কাজ। তাহলে এর পরিপ্রেক্ষিতে সুজিতদা এখন উনি যেহেতু অনেক দিনের এক্সপিরিয়েন্স, উনি বিগ হারভেস্ট করছেন, তার পরিপ্রেক্ষিতে ওনার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের আলোকে এখন সুজিতদা কিছু বলবেন। ধন্যবাদ তৈত ভাই। আমি ওই আপনি যে কথাগুলো বলছেন আসলে সব বলা হয়ে গেছে, তারপরেও আমি চাষিদের আবারও বলবো যে চাষিরা যে নার্সিং পয়েন্টটা প্রস্তুত করবে, নার্সিং পয়েন্টটা অবশ্যই যেন ভালো করে শুকায়। মানে শুকানোটা হচ্ছে এক নম্বর। শুকানোর পরে পাথুরে চুন দিয়ে মিনারেল দিয়ে হচ্ছে মাছ ছাড়ার জন্য প্রস্তুত করবে। আর মাছ ছাড়ার আগে প্রিবায়োটিক প্রোবায়োটিক সেটা তো পানি লোড দেওয়ার পরে, প্রিবায়োটিক প্রোবায়োটিক না দিয়ে আমরা মাছ দেবো না। কারণ কি প্রিবায়োটিক প্রোবায়োটিক দিলে আমার কিন্তু মাছের প্রোডাকশনটা বাড়বে। এর মধ্যেই এটা বলছি, যেহেতু আমরা ঘিরে ফেলে পানি ঢুকাবো, তাই পানি ঢুকাইলে কিন্তু অবশ্যই পানি মানে যে কোনো জার্মের জন্য বা যে কোনো লাইভ অর্গানিজমের জন্য বাসস্থান, ব্যাঙ, সাপ, কাঁকড়া, কুচে, যে কোনো লাইভ অর্গানিজম কিন্তু ঢুকে যাবে। এই ঢুকে যাতে না যেতে পারে এই কারণে কিন্তু ঘিরে দেওয়া, পুকুরটাকে ঘিরে ফেলা। এইবার যখন ঘিরে ফেলে পানি ঢুকাবো, পানি কিন্তু ডাইরেক্ট পানি ঢুকাবো না, অবশ্যই ফিল্টার করে ঢুকাবো। ফিল্টার করে ছাড়া কখনো কোনো পুকুরে আমরা পানি ঢুকাবো না, এটা কিন্তু বিশেষ দিক নির্দেশনা। ফিল্টার ছাড়া কখনো পানি ঢুকবে না। পানির মাথায় বড় করে মিনিমাম 80 মেশের 3 লেয়ারের ফিল্টার নেট বেঁধে দিতে হবে, ওই ফিল্টার করে পানি যাবে। তারপরেও কিন্তু আমাদের পানি ঢোকানোর পরে চেক করতে হবে যে এখানে কোনো লাইভ অর্গানিজম ঢুকে গেছে কিনা, ছোট ছোট ব্যাঙের বাচ্চা বা ছোট ছোট মাছ বা কোনো এগ, এই টাইপের কোনো কিছু ঢুকে গেছে কিনা, অবশ্যই ঢুকে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা তখন কি করতে পারি, ব্লিচিং প্রয়োগ করতে হবে। এবং ব্লিচিং প্রয়োগ করলে কিন্তু আপনাদের জন্য প্রোডাক্টিভিটি সবসময় বাড়বে। অনেকে কিন্তু ব্লিচিং করতে ভয় পায়, কিন্তু ব্লিচিং করাটা কিন্তু তাদের প্রোডাক্টিভিটিতে কিন্তু বাড়াই দিবে, অবশ্যই বাড়াই দিবে। কারণ কি, যখনই ব্লিচিং করব সমস্ত লাইভ অর্গানিজম কিল হয়ে যাবে। এই কিল হয়ে গেলে ডেনসিটি ইজি ভালো পাবে। কারণ তো আমরা তো পুকুর প্রস্তুতি করতেছি, কারণ আমরা যখন পানি ঢুকানোর পরে আমরা মিনারেলস দিচ্ছি, প্রোবায়োটিক দিচ্ছি, ফাইটোপ্লাঙ্কটন তৈরি করতেছি, জিওপ্লাঙ্কটন তৈরি করতেছি, তারপরেই কিন্তু মাছ দিচ্ছি। এই কারণে আপনাদের একটা ডিউরেশন মনে করতে হবে। পানি ঢোকানোর পরে মিনিমাম 10 থেকে 12 দিন সময় নেবেন। এই সময়ের আগে কেউ কখনো মাছ ছাড়বেন না, কারণ প্রথমে ফাইটোপ্লাঙ্কটন আসবে, তারপরে কিন্তু জিওপ্লাঙ্কটন আসবে, তারপরে পানির একটা কালার চলে আসবে। সেই কালারটা কি, গ্রিনিশ কালার। গ্রিনিশ কালার আসবে, তখনই বোঝা যাবে যে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়ে গেছে। তারপরে আমরা প্রসিডিউর অনুযায়ী আমরা মাছ ছাড়বো। এখন এই পর্যায়ে পরবর্তী যেই ফাংশন, বিশেষ করে শঙ্করদা উনি কিন্তু নিজে এই সব চিতলমারির এরিয়ায় অনেক ফার্ম মনিটরিং করেন। উনি একটা গভর্নমেন্টের বড় একটা ক্লাস্টার উনি নিজে দায়িত্ব পালন করছেন, মনিটরিং করছেন। উনি একজন সাকসেসফুল ক্রপ উঠাইছে অনেকবার। তো সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতার আলোকে আপনি এখন আমি সকল চাষিদের বলতে চাই যে আমরা নার্সিং পয়েন্টটা এমনভাবে প্রস্তুত করব যে আমরা একটা এসপিএফ পোনা 4 টাকাতে ছাড়তেছি, এই পোনাটা যেন নষ্ট না হয়, একটা পোনাও যেন নষ্ট না হয়, আমাদের টাকাটা যেন একদম সঠিকভাবে ব্যবহার হয়। এইটুক বলেই আমি আজকে শেষ করতেছি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ধন্যবাদ। আবার পরবর্তীতে আবার আমাদের নার্সারি যেসব কার্যক্রম আপনাদেরকে তুলে ধরা হবে। হারভেস্ট